আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে আপনি কারোর নাম বা কোনো জায়গার নাম মনে করার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই মনে পড়ছে না? কিংবা আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার স্মৃতিশক্তি দিন দিন কমে যাচ্ছে? তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য, কারণ আজকের ভিডিওতে আমি জানাবো কিভাবে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ানো যায়। তাই সকলকে অনুরোধ করব ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। অনেকেই বলে থাকেন যে বয়সের সাথে সাথে আমাদের স্মৃতিশক্তি লোপ পায়, এমনকি যুক্তি দেওয়ার সক্ষমতাও কমে আসে। তবে আসার কথা হচ্ছে মস্তিষ্কের কর্মক্ষমতা ফিরিয়ে আনা যায় কিছু মানসিক চর্চা আর কৌশলের মাধ্যমে। মস্তিষ্ককে আবার সানিয়ে নেওয়া সম্ভব। চলুন শুরু করা যাক কিভাবে মস্তিষ্কের কর্মক্ষমতাকে বাড়ানো যায়। শরীরচর্চা বা ব্যায়াম, এটা আসলেই সত্যি। আমরা শরীরচর্চা বা ব্যায়াম করলে আমাদের মস্তিষ্কের উন্নতি ঘটে। ব্যায়ামের কারণে মস্তিষ্কের সাইন্যাপসিস বা যে অংশে দুটি কোষের নিউরনের মধ্যে স্নায়বিক বৈদ্যুতিক স্পন্দন আদান প্রদান ঘটে তা বেড়ে যায়। ফলে মস্তিষ্কে আরও বেশি যোগাযোগ স্থাপিত হয় এবং অতিরিক্ত কোষ গঠিত হয়। ব্যায়ামের মাধ্যমে আমাদের হৃদযন্ত্র সম্পূর্ণ সুস্থ থাকে। আর হৃদযন্ত্র সুস্থ থাকার মানে হচ্ছে আপনি আরও বেশি অক্সিজেন গ্রহণ করতে পারবেন এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে পারবেন। নিয়মিত শরীরচর্চা করলে আমাদের শরীরের মধ্যে দিয়ে রক্ত সঞ্চালন ভালো হয় এবং শরীরের বিভিন্ন প্রান্তে অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হয়। এর ফলে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। চলতি পথে মুখস্থ করার অভ্যাস বিভিন্ন গবেষণায় প্রমাণিত এবং অভিনেতারা এই বিষয়টি চর্চা করেন। বলা হয় যে আপনি চলার পথে যদি নতুন কোনো শব্দ বা নতুন কিছু শেখার চেষ্টা করেন তাহলে সেটি বেশি মনে থাকে। ভবিষ্যতে যদি আপনাকে কোনো প্রেজেন্টেশন বা কোনো বক্তব্য দিতে হয় তাহলে আপনি হাঁটতে হাঁটতে সেটি পড়ে দেখতে পারেন। এমনকি মস্তিষ্ককে মনে রাখতে সাহায্য করতে আপনি নাচানাচিও করে দেখতে পারেন। খাদ্য অভ্যাস, আপনি যে পরিমাণ শক্তি ও গ্লুকোজ গ্রহণ করেন তার 20% সরাসরি আপনার মস্তিষ্কে যায়। এই কারণে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা নির্ভর করে দেহের গ্লুকোজের পরিমাণের ওপর। আপনার দেহের গ্লুকোজের মাত্রা যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে আপনার মন ও মস্তিষ্ক অনেকটাই কুয়াশাচ্ছন্ন বা ঝাপসা মনে হতে পারে। আমরা যখন পছন্দের খাবার খাই তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামে এক প্রকার হরমোন নির্গত হয়। এই কারণে আমরা খাওয়ার সময় শান্তি অনুভব করি। কিন্তু শুধু মস্তিষ্কের ক্ষুধা মেটালেই চলে না, পেটের ক্ষুধাও মেটানো দরকার। মানুষের পরিপাকতন্ত্রে প্রায় 100 ট্রিলিয়ন অণুজীব থাকে। এরা স্নায়ু সংযোগের মাধ্যমে মস্তিষ্কের সঙ্গে যুক্ত থাকে। তাই মস্তিষ্ককে সুস্থ রাখতে হলে এইসব অণুজীবদের একটা ভারসাম্য রাখতে হয়। আমাদের পেটকে বলা হয় তৃতীয় মস্তিষ্ক। স্বাস্থ্যকর ও বৈচিত্র্যপূর্ণ খাবার এসব অণুজীবদের মাত্রা ঠিক রাখে এবং মস্তিষ্ককে সুস্থ রাখে। মস্তিষ্কের কোষ চর্বি দিয়ে গঠিত, তাই খাবার থেকে চর্বি একেবারে বাদ দেওয়াটা ঠিক নয়। বিভিন্ন রকমের বাদাম, বিট, সবুজ শাকসবজি, মাছ ও হলুদ থেকে প্রাপ্ত ফ্যাটি অ্যাসিডের মস্তিষ্কের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বিরতি নিন। কিছু চাপ বা স্ট্রেস থাকাটা সবসময় দরকার, কারণ এটি আমাদের জরুরি অবস্থায় দ্রুত প্রতিক্রিয়া দেখাতে সহায়তা করে। এটি কর্টিসল নামে এক ধরনের হরমোনের নিঃসরণকে সহায়তা করে, যা সাময়িকভাবে আমাদেরকে উজ্জীবিত করে এবং কোনো কিছুর ওপর মনোযোগ দিতে সাহায্য করে। কিন্তু দীর্ঘদিন ধরে চলতে থাকা উদ্বেগ ও দুশ্চিন্তা এবং অতিমাত্রায় অস্বস্তিকর চাপ আমাদের মস্তিষ্কের জন্য ক্ষতিকর। আর এই কারণেই সময় মতো বিরতি নেওয়া এবং আমাদের মস্তিষ্ককে বিশ্রাম দেওয়াটা জরুরি। আমাদের মস্তিষ্কে স্বাভাবিকভাবে একটি নিউরাল নেটওয়ার্ক থাকে, যার কাজ হচ্ছে মানুষকে কল্পনা করার ক্ষমতা দেওয়া। স্মৃতি ধরে রাখার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে বিরতি নেওয়ার মাধ্যমে আমরা আমাদের মস্তিষ্কের এই অংশকে সক্রিয় করি এবং সেটিকে কাজ করার সুযোগ করে দিই। যদি আপনার সবকিছু থেকে বিচ্ছিন্ন হওয়া এবং মস্তিষ্ককে শান্ত করাটা কঠিন মনে হয় তাহলে ধ্যান করার মতো কিছু পদ্ধতি অনুসরণ করে দেখতে পারেন। ধ্যান স্ট্রেস হরমোনের মাত্রাকে নিয়ন্ত্রণ আনতে সাহায্য করে। নতুন চ্যালেঞ্জ নেওয়া, মস্তিষ্কের ক্ষমতা বাড়ানোর একটি ভালো উপায় হচ্ছে একে কোনো একটা চ্যালেঞ্জ দেওয়া। যেমন নতুন কিছু শেখা, আর্ট ক্লাসে অংশ নেওয়া কিংবা নতুন কোনো ভাষা শেখার মতো কাজে আপনার মস্তিষ্কের স্থিতিস্থাপকতা বাড়ায়। এর অংশ হিসেবে আপনি আপনার পরিবার কিংবা বন্ধুদের সাথে মিলে কোনো একটি অনলাইন গেম শুরু করতে পারেন। এটা শুধু আপনার জন্য একটা চ্যালেঞ্জই হবে না, অন্যদের সাথে প্রতিযোগিতার মানে হচ্ছে
আপনার সামাজিক মিথস্ক্রিয়া বাড়াবে, আর সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলা করাটা মস্তিষ্কের সক্ষমতা বাড়াতে সাহায্য করে। গান শুনুন। সঙ্গীত মস্তিষ্ককে অসাধারণ উপায়ে উদ্দীপিত করে। আপনি যদি গান শোনার সময় কিংবা বাদ্যযন্ত্র বাজানোর সময় কারোর মস্তিষ্ক চিত্র দেখেন, তাহলে দেখবেন যে তার মস্তিষ্ক সব অঙ্গপ্রত্যঙ্গ সক্রিয় হয়ে উঠেছে। গান সাধারণ বোধশক্তি এবং স্মৃতিকে শক্তিশালী করে। উদাহরণ হিসেবে বলা যায়, ডিমেনশিয়ার আক্রান্ত রোগীরাও সবার শেষে যা ভুলে যায় তা হচ্ছে গান। তাই নিজে গান করুন বা গান শুনুন। পড়া এবং ঘুম। আপনি যদি দিনের বেলায় নতুন পড়েন, তাহলে আপনার মস্তিষ্ককে স্নায়ুকোষগুলির মধ্যে এক ধরনের সংযোগ স্থাপিত হয়, আর আপনি যখন ঘুমিয়ে যান তখন ওই সংযোগ শক্তিশালী হয় এবং আপনি যা শিখেছেন তা স্মৃতিতে পরিণত হয়। এই কারণে স্মৃতির জন্য ঘুম খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণে আপনি যদি কাউকে ঘুমানোর আগে কোনো কিছু মুখস্থ করতে দেন, তাহলে তারা পরের দিন সকালেও সেটি আরও ভালোভাবে মনে রাখতে পারবেন। কিন্তু কাউকে যদি আপনি সকালে কোনো কিছু মুখস্থ করতে দেন এবং সন্ধ্যায় সেটি মনে রাখতে বলেন, তাহলে তারা সেটি তেমন ভালোভাবে মনে রাখতে পারবে না। তাই আপনি যদি কোনো পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে ঘুমাতে যাওয়ার আগে প্রশ্নের উত্তরগুলো মাথায় একবার ছালিয়ে নিন। ভালোভাবে জেগে উঠুন। ঘুম যেমন স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি আপনি কিভাবে ঘুম থেকে জেগে উঠছেন সেটিও গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি দিনের বেলায় কতটা সচেতন এবং চাঙ্গা থাকবেন তা নির্ভর করবে আপনি কিভাবে ঘুম থেকে জেগে উঠেছেন তার উপর। সাধারণত অন্ধকার ঘরে ঘুমানো উচিত এবং আলো বাড়ার সাথে সাথে ধীরে ধীরে জেগে ওঠা উচিত। সাধারণত ভোরবেলা এ ধরনের পরিস্থিতি হয়ে থাকে। সূর্যের আলো বন্ধ চোখের পাতার ভেতর দিয়ে গিয়ে মস্তিষ্ককে প্রস্তুত করে জেগে ওঠার জন্য, যাতে করে কর্টিসল হরমোনের নিঃসরণ পর্যাপ্ত হয়। কারণ আপনার দেহে এই হরমোনের মাত্রায় ঠিক করে যে আপনার মস্তিষ্ক সারাদিন কতটা কার্যক্ষম থাকবে। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা পাশে থাকুন। ধন্যবাদ।